বিসমিল্লাহির রহমানির রহিম। সাইফুলস ক্লাসরুমের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফেব্রিকের স্ট্রাকচার এবং ডিজাইন। দুইটা বলতে কি বুঝি এবং স্ট্রাকচার এবং ডিজাইনের মধ্যে কি কি থাকে, এই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো। তো চলুন ইন্ট্রোর পরে দেখি। তো মূলত স্ট্রাকচার এবং ডিজাইনকে অনেক সময় আমরা পার্থক্য করতে একটু গুলিয়ে ফেলি। তো সেটা হচ্ছে, আমি প্রথমে ডিজাইন নিয়ে বলি। ডিজাইন হচ্ছে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে বা কোনো একটা আকৃতির মধ্যে নতুন কোনো নকশা এঁকে ডেকোরেশন করা, অর্নামেন্ট করা, ফেন্সি আকৃতি তৈরি করা, ডিজাইন নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে ডিজাইন। তো ডিজাইন অনুসারে আমরা যদি কাপড়কে ক্লাসিফাই করি, কাপড় হবে 4 ধরনের। একটা হচ্ছে প্লেন কাপড়, যেখানে কোনো ডিজাইন থাকবে না, অর্থাৎ ওপেন ফেব্রিকের কথা বলছি, অর্থাৎ ওয়ার্প ওয়েব দুটো একই কালার, সলিড কালার, তখন এটাকে বলা হচ্ছে প্লেন কাপড়। আবার কিছু কাপড় থাকবে শুধু ওয়ার্প ইয়ার্ন, অর্থাৎ ভার্টিক্যাল ডিরেকশনের যে ইয়ার্নগুলো আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে কালার্ড ইয়ার্ন অথবা এখানে ডিজাইন করা আছে। ওই অপর পাশে অর্থাৎ ওয়েভ ইয়ার্নগুলো ডিজাইন করা নেই, সেগুলোকে আমরা বলি স্ট্রাইপ কাপড়। আমরা স্ট্রাইপের শার্ট পরে থাকি বা স্ট্রাইপ কাপড় নর্মালি পরে থাকি। পাশাপাশি যখন অপোজিট দিকে অর্থাৎ শুধুমাত্র ওয়েফটেরগুলো ডিজাইন করা থাকে, ওয়ার্পেরগুলো ডিজাইন করা থাকে না, তখন সেই কাপড়গুলোকে আমরা ক্রস ওভার বলে থাকি। এরকম খুব কমই দেখা যায় ওপেন ফেব্রিকে, যেহেতু ওয়েফটে ডেকোরেশনটা খুব কম হয়, ওয়ার্পের দিকে আমরা ডেকোরেশন করি, তো সেই ক্ষেত্রে এটা খুব কম দেখা যায়। তারপর এটার নাম হচ্ছে ক্রস ওভার। আর যখন দুই দিকেই ডেকোরেশন করা থাকে, দুই দিকেই ইয়ার্নগুলো বিভিন্ন কালারের, তখন এইটাকে বলা হচ্ছে চেক কাপড়। আমরা অনেকেই এই ব্যাপারগুলো জানি। তো ডিজাইনের ক্ষেত্রে এই 4 ধরনের ক্লাসিফিকেশন আমরা বলতে পারি। আর স্ট্রাকচার যদি বলি, কোনো একটা কিছু গঠন করতে বা তৈরি করতে যা লাগতেছে সেটাই হচ্ছে তার স্ট্রাকচার। যেমন ইট বালি দিয়ে একটা স্ট্রাকচার বা একটা বিল্ডিংয়ের আকৃতি দাঁড় করানো যায়, তেমনি ওপেন ফেব্রিকে মূলত ওয়ার্পিয়ান এবং ওয়েফটিয়ান বা অন্য কোনো ইয়ার্ন থাকলে এগুলাই হচ্ছে ইয়ার্নের স্ট্রাকচারের কম্পোনেন্ট। ওকে, তো অর্থাৎ স্ট্রাকচার মানে হচ্ছে এখানে ফরমেশন বা কনস্ট্রাকশনটা, আমি বলবো কনস্ট্রাকশনটাই হচ্ছে স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে যদি স্ট্রাকচারের ক্ষেত্রে ক্লাসিফিকেশন করি, তাহলে 2 রকমটা স্ট্রাকচার পাবো। একটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার আর একটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার। তো সিম্পল এবং কম্পাউন্ড স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচার হচ্ছে ওপেন ফেব্রিকের সিম্পল স্ট্রাকচার মানে ওয়ার্পিয়ার্ন এবং ওয়েফটিয়ার্ন যদি শুধুমাত্র থাকে, তখন এটা হচ্ছে একটা সিম্পল স্ট্রাকচার। অর্থাৎ যে কোনো কাপড়, নর্মাল যে কাপড়গুলো আমরা দেখে থাকি, এগুলো হচ্ছে সিম্পল স্ট্রাকচার। কারণ ওয়ার্প এবং ওয়েফটিয়ার্নের ইন্টারলেসমেন্ট রাইট অ্যাঙ্গেলে হয়ে থাকে, এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। আর কম্পাউন্ড স্ট্রাকচার হবে যখন এই ওয়ার্প এবং ওয়েফটের সাথে অন্য কোনো অ্যাঙ্গেলে বা অন্য কোনো ফরমেশনে ইয়ার্ন থাকবে। যেমন লুপ আকারে আরেকটা ইয়ার্ন থাকতে পারে, ব্যাকিংয়ের জন্য হচ্ছে ওয়ার্প ওয়েফট ব্যাকিং, তারপরে তার উপরে হচ্ছে লুপ থাকলো। তাহলে অথবা এরকম হতে পারে যে ওয়ার্প ওয়েফটের পাশাপাশি হরিজন্টালি অর্থাৎ ট্রাইএক্সিয়াল ফেব্রিক হতে পারে, যে আরেকটা ইয়ার্ন ডায়াগোনালি ইনসার্ট করা হলো। এরকম যখন হবে, অর্থাৎ বেসিক স্ট্রাকচারের বাইরে, এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার 2 ধরনের হতে পারে। আবার সিম্পল যে স্ট্রাকচার আছে, সেটাকে আমরা 3টা ক্লাসে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে টুইল, একটা হচ্ছে শাটিন। তো যদি আমি ছবি দেখি, এখানে এরকম না ব্যাপারটা যে এই কালার কম্বিনেশনের মাধ্যমে একটা ডিজাইন তৈরি করা হয়। প্লেন মানে হচ্ছে এখানে একটা ইয়ার্নের পরে একটা ইয়ার্ন ইন্টারলেসমেন্ট করবে, এটাকে বলা হচ্ছে প্লেন ডিজাইন। তো প্লেন ডিজাইন ছবি দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্লেন। নর্মালি একটা আপ একটা ডাউন এরকম করে ফরমেশন হয়ে থাকে। আর হচ্ছে টুইল, যেখানে একটা ডায়াগোনাল লাইন তৈরি হয়। আমি আবারও বলতেছি যে এটা হচ্ছে স্ট্রাকচার, এটা ডিজাইন নয়। সেহেতু এখানে যে টুইল লাইনটা তৈরি হবে, এই টুইল লাইনটা কিন্তু কালার ইয়ার্ন দিয়ে তৈরি হবে না। এখানে যে ইয়ার্নগুলো আছে ওয়ার্প একই কালারের ইয়ার্ন ইউজ করে এমনভাবে ইন্টারলেসমেন্ট করা হবে, স্ট্রাকচারটা এমনভাবে গঠন করা হবে যে একটা ডায়াগোনাল লাইন মনে হবে। আবার শাটিনের ক্ষেত্রে, অর্থাৎ এক পাশ থেকে, অর্থাৎ শুধুমাত্র একটা জায়গায়, একটা রিপিটের মধ্যে একটা জায়গায় শুধুমাত্র ইন্টারলেসমেন্ট থাকবে, অর্থাৎ টোটাল কাপড়ের মধ্যে কয়েকটা জায়গায় শুধুমাত্র ইন্টারলেসমেন্ট থাকবে, বাকি জায়গাটা ফ্লুট থাকবে। এটা হচ্ছে শাটিন স্ট্রাকচার। তো এখানে রিবন পেপার দিয়েও আমি চিত্রে দেখাচ্ছি প্লেন, টুইল এবং শাটিনকে, আবার কাপড় দিয়েও দেখাচ্ছি।
তবে রিবন পেপার দিয়ে কিন্তু আমি কালার কম্বিনেশন করে দেখাচ্ছি। তো আবারও বলে দিচ্ছি যে এটা কিন্তু কালার কম্বিনেশন না, এটা হচ্ছে ইয়ার্ন এবং ইয়ার্নের ইন্টারলেসমেন্টের ফলেই কিন্তু এটা তৈরি হয়। তো বিষয়টাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি প্লেনের ক্ষেত্রে রিবন পেপার দেখাচ্ছি। টুইলের জন্য রিবন পেপার দেখাচ্ছি, রিবন পেপার দিয়ে মানে নিজে বানিয়ে দেখাচ্ছি যে টুইল মানে হচ্ছে এরকম ডায়াগোনাল লাইন তৈরি হবে। আর শার্টিন মানে হচ্ছে রিবন পেপার দিয়ে দেখলে বোঝা যায় বিষয়টা কেমন, যে ইয়ার্নগুলো শুধুমাত্র কয়েকটা জায়গায় প্রত্যেকটা ওয়ার্পে একবার ইন্টারলেসমেন্ট করবে, আর প্রত্যেকটা ওয়েভটও সেম একটা জায়গায় শুধুমাত্র একবার ইন্টারলেসমেন্ট করবে, বাকি জায়গাটা নর্মালি ফ্লুট থেকে যাবে। লাস্ট অফ অল প্লেন, টুইল এবং শার্টিনের মধ্যে কিছু পার্থক্য করেই আজকের টপিকটা শেষ করব। সেটা হচ্ছে কোন কোন অ্যাঙ্গেল থেকে পার্থক্য করা যেতে পারে। তো কনস্ট্রাকশনের দিক থেকে যদি পার্থক্য করি তাহলে প্লেনে কি হবে, ইন্টারলেসিং ইন অল্টারনেট অর্ডার, থ্রেডগুলো এখানে অল্টারনেট অর্ডারে একটার পরে একটা ইন্টারলেসিং হয়ে থাকে। আর টুইলে হচ্ছে একটা প্রোনাউন্সড ডায়াগোনাল লাইন তৈরি করে অ্যালং দ্য উইথ অফ দ্য ফেব্রিকের উইথ বরাবর একটা ডায়াগোনাল লাইন তৈরি করে থাকে। আর রিয়ারেঞ্জ টুইল বা টুইল থেকে একটু রিয়ারেঞ্জ করে, টুইল থেকে একটু রিফ্লেক্টেড করে, এটা হচ্ছে শার্টিন, যেখানে কিনা একটা জায়গায় শুধুমাত্র অনলি ওয়ান বাইন্ডিং পয়েন্ট ইন ইচ এন্ড অর পিক একটা এন্ডসে বা একটা পেকে শুধুমাত্র একটা জায়গায় ইন্টারলেসমেন্ট হয়ে থাকে, কোনো কন্টিনিউয়াস টুইল লাইন কিন্তু তৈরি হয় না। বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমি বুঝতেই পারতেছি, যেহেতু প্লেন কাপড়ে বারবার ইন্টারলেসমেন্ট হবে, সেক্ষেত্রে বাইন্ডিংটা এখানে সবচেয়ে বেশি হবে প্লেনে, এবং টুইলে তার চেয়ে কম হবে, এবং শার্টিনে তার চেয়ে আরও কম হয়ে থাকবে। ফ্লুট যদি বলি যে সুতা কত বেশি ভেসে থাকবে, তাহলে দেখতে পাবো যে লঙ্গার ফ্লুট পাওয়া যাবে শার্টিনে। সবচেয়ে বেশি ফ্লুট মানে হচ্ছে ভেসে থাকা, মানে তিনটার পরে আপ হয়ে একবার মতো ডাউন হলো, মানে তিন জায়গাতেই ফ্লুটিং হয়ে আছে, সুতাটা ভেসে আছে। ফ্লুট সবচেয়ে বেশি হবে হচ্ছে শার্টিনে, তারপরে হচ্ছে টুইলে তার চেয়ে কম হবে। প্লেনে ফ্লুটিংটা একেবারেই কম, কারণ প্রত্যেকটা জায়গায় ইন্টারলেসমেন্ট আছে। এপিয়ারেন্স বা টেক্সচার যদি দেখতে পাই আমি, তাহলে প্লেন কাপড়ে নর্মালি যদি ওয়ান প্লেন হয় তাহলে সেক্ষেত্রে দুই পাশেই সেম হবে। আবার টুইল দেখলে যদি রেগুলার টুইল হয় তো 2 টুইল, 3 টুইল, সেক্ষেত্রে ফেস ব্যাক একই রকম দেখাবে। তবে ভিন্ন টুইল হলে 2/3, 3/2, তাহলে ফেস সাইড থেকে ব্যাক সাইডটা কাপড়ের একটু ভিন্ন হবে, তবে টুইল লাইন কিন্তু ঠিকই ফুটে উঠবে, হয়তোবা প্রমিনেন্ট অথবা কম প্রমিনেন্ট। আর সাটিন এবং সুটিনের পার্থক্য হচ্ছে এক পাশে যদি আমি সাটিন দেখি, অপর পাশে কিন্তু সুটিন দেখা যাবে, অর্থাৎ কাপড়টা যদি সাটিন কাপড় হয় অপর পাশ থেকে কিন্তু সুটিন ভেসে উঠবে। থ্রেড ডেন্সিটির কথা যদি বলি, সবচেয়ে বেশি ইয়ার্ন কোথায় চাপানো যাবে, যেহেতু এখানে ইন্টারলেসমেন্ট খুব বেশি প্লেনে, শুধু ইন্টারলেসমেন্ট বেশি হওয়ার কারণে থ্রেড ডেন্সিটি অর্থাৎ থ্রেড একটার সাথে আরেকটা লাগিয়ে রাখা বা খুব কাছাকাছি রাখতে পারবো না, সেজন্য বেশি পরিমাণে থ্রেড এখানে জায়গা দেওয়া পসিবল হবে না। তবে সবচেয়ে বেশি থ্রেড মানে অর্থাৎ ইপিআই, পিপিআই, এগুলোকে বলা হচ্ছে থ্রেড ডেন্সিটি, এটা বাড়ানো যাবে হচ্ছে সাটিনের ক্ষেত্রে। আর টুইলে হবে তার চেয়ে কম, প্লেনে তার চেয়েও কম হবে, যেহেতু ইন্টারলেসমেন্ট সবচেয়ে বেশি। স্ট্রাকচারের দিক থেকে যদি আমি বলি, তো এক একটা স্ট্রাকচার একটু ফার্ম হবে, যেহেতু ইন্টারলেসমেন্ট বেশি, এই জন্য প্লেনটা একটু ফার্ম হবে, তার চেয়ে কম ফার্ম হবে হচ্ছে টুইল, তার চেয়ে কম ফার্ম হবে শার্টিন। থিকনেস যদি বলি, ইন্টারলেসমেন্টের কারণে কিন্তু কাপড়ের থিকনেস বেড়ে যায়। যদি ফ্লুটিং হয় তাহলে থিকনেস খুব বেশি বাড়ে না, কাপড়টা নর্মালি দুইটা ইয়ার্নকে রাখলে যেরকম হয় এরকমই থিকনেস পাওয়া যাবে, কিন্তু যখন ইন্টারলেসমেন্ট হবে তখন কাপড়টা একটু মোটা হবে। তো ইন্টারলেসমেন্টের জন্য নর্মালি প্লেন কাপড়ের থিকনেস একটু বেশি হবে। যদি অন্য সব প্যারামিটার সেম থাকে, ইয়ার্ন সব কিছু সেম থাকে, কাউন্ট, তাহলে প্লেনের থিকনেসটা বেশি হবে, টুইলে তার চেয়ে একটু কম হবে, সাটিনে তার চেয়ে আরও কম হবে। মাস অর্থাৎ জিএসএম এর সাথে সম্পর্ক হচ্ছে কাপড়ের থিকনেস বা অন্য কিছু না, কাপড়ের ডেন্সিটির। তো সেই ক্ষেত্রে যত বেশি ডেন্স করা যাবে জিএসএম তত বাড়বে, সেক্ষেত্রে শার্টিনের ক্ষেত্রে বেশি জিএসএম এর কাপড় প্রডিউস করা পসিবল। কভার ফ্যাক্টরের কথা যদি বলি, সবচেয়ে বেশি পরিমাণে কভার ফ্যাক্টর, কাপড়কে যত কম্প্যাক্ট করা যাবে, ইয়ার্নকে তত কাছাকাছি রাখা যাবে, তত গ্যাপ কমে আসবে। কভার ফ্যাক্টর মানে হচ্ছে কাপড়ের মধ্যে কতটুকু জায়গা ইয়ার্ন দ্বারা কাভার করা আছে। তো যদি বেশি পরিমাণ জায়গা ইয়ার্ন দ্বারা কাভার করা থাকে তাহলে কভার ফ্যাক্টর ভালো। তো প্লেনে চাইলেও আমি
খুব বেশি কভার করতে পারি না, কারণ একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানকে চাপানো যাচ্ছে না ইন্টারলেসমেন্টের জন্য। তো সেই জন্য প্লেন কাপড়ের কভার ফ্যাক্টর নর্মালি কমে আসবে, টুইলের তার চেয়ে একটু বেশি হবে, শাটিনের অনেক বেশি হবে অন্য সবগুলোর তুলনায়। আর স্মুথ সিম স্ট্রেংথের কথা যদি আমি বলি, তাহলে সিম স্ট্রেংথ অর্থাৎ সেলাই করার পরে হচ্ছে যেহেতু বাইন্ডিং এখানে বেশি থাকবে, তো সিমটাকে বেশি পরিমাণে আটকে রাখবে হচ্ছে প্লেন কাপড়, টুইল তার চেয়ে একটু কম আটকে রাখবে, শাটিনের সিম স্ট্রেংথ খুব বেশি ভালো হবে না। তো আজকের শব্দ হচ্ছে চার্ম প্রাইসিং। তো আমরা অনেক সময় বাজারে কেনাকাটা করতে গেলে দেখি যে 99 টাকা, 9 টাকা, 999 টাকা, 998 টাকা, 99,999 টাকা, এরকম প্রাইসিং যে করা হয়, এটাকে নর্মালি কমার্সের ভাষায় এটাকে চার্ম প্রাইসিং বলে। তো চার্ম প্রাইসিং করা হয় আসলে বিক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বা একটু অ্যাট্রাক্ট নিয়ে আসার জন্য, যে এটা 1000 নয়, 1 টাকা কম বা 101 টাকা, 99 টাকা, এরকম প্রাইসিংগুলোকে বলা হয় চার্ম প্রাইসিং। আর আজকের উপদেশ হচ্ছে ইউজ ন্যাচারাল লাইট ফার্স্ট। আপনার হাতে যদি অপশান থাকে দিনের বেলা অবশ্যই লাইটকে জ্বালানোর দরকার নেই, ন্যাচারাল লাইট যেটা আছে সেটাকে ইউজ করুন, এটাই পরিবেশের জন্য এবং অন্যান্য সব অ্যাঙ্গেল থেকে ভালো। তো আশা করি আজকের ভিডিওতে আপনি নতুন কিছু হলে শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যদি মনে করেন আপনার বন্ধু এতে কিছু শিখতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।